কনস্ট্রাকশন আছে, হিয়ারিং হয়েছে, হিয়ারিং ওই কোম্পানির লোকেরা এসছে, ওদের বক্তব্য শোনার পর ভাঙার অর্ডার কর্পোরেশন দিয়েছে। এবার এক্সিকিউট করার দায়িত্ব কর্পোরেশনের কমিশনার। 2023-এ ভাঙার অর্ডার হয়েছে, 2024-এ আগস্ট মাস চলে এলো। এতদিন কেন ভাঙা হচ্ছে না? যেগুলো অলরেডি ভাঙার অর্ডার হয়ে গেছে সেটা ভাঙা হচ্ছে না, আর যেটা অন্যান্য জায়গায় আপনি ছোটখাটো গরিব মানুষ যদি কিছু করছে সেখানে গিয়ে ভেঙে দিচ্ছেন, সেখানে বিরাট পরবর্তী পর্যায়ে না হলে আপনাকে আইনের দিকে যাবে। সেটা তো অবশ্যই, বেঙ্গলে তো আলটিমেটলি সব কিছু কোর্টেই যেতে হয়। কিন্তু আমরা তো ওদেরকে সুযোগ দিচ্ছি। আমরা তো বলছি, তৃণমূল কংগ্রেসকে বলছি, তোমরা প্রমাণ করো তোমরা চোর না, তোমরা যদি ভেঙে দাও তাহলে তোমরা সব, এই সুযোগ তো ওদেরকে দিচ্ছি। এবার ওরা দিয়ে বলে যে না আমরা তো চোরের তকমা নিতে চাইছি, তাহলে আমাদের তো আর কোনো দোষ নেই, তাহলে ধরে নিতে হবে যে ওরা চোর। আমরা এখনো বলছি যে এখনো সময় আছে, 1 মাসের মধ্যে ভেঙে দাও এবং প্রমাণ করো তোমরা অসৎ না, তোমরা চোর না, তোমরা কারো কাছে কিছু নাওনি, এটা প্রমাণ করে দাও। আর যদি প্রমাণ না করো, তোমরা যদি বলো যে না আমরা চোর বলছো বলো, আমাদের কিছু আসে যায় না, আমাদের চামড়া মোটা হয়ে গেছে, আমরা ভাঙবো না, তাহলে কীভাবে ভাঙতে হয় সেটা আমরা দেখবো, আইন তো রাস্তায় যাবো। সাংগঠনিক জেলার তরফ থেকে যে প্রেস মিট ডাকা হয়েছে, আমাদের মধ্যে এই জেলায় আমাদের দলের সভাপতি ভাই বাপ্পা চ্যাটার্জি আছেন, আমাদের জিএস অনিরুদ্ধ বাজপেয়ী আছেন, আমাদের ওবিসি মোর্চার সভাপতি ভাই অমিতাভ গোড়াই আছে, ওবিসির অন্যান্য নেতৃবৃন্দ আছেন, এবং এর সঙ্গে সঙ্গে জামুরিয়াতে আমাদের বিভিন্ন মণ্ডল সভাপতি, বিভিন্ন যে শাখা সংগঠন আছে তার সভাপতি পদাধিকারীরা আছেন। আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরে জামুরিয়াতে সিংহারন নদী, কিছু শিল্পপতি আছেন, অসাধু শিল্পপতি, তারা সিংহারন নদী ইনকোর্স করে তার গতিপথ পাল্টে দিয়েছেন, এই অভিযোগ বারবার উঠছিল। এবং আমাদের জামুরিয়ার নেতৃবৃন্দ এটা বারবার বিডিওকে বলেছেন, আমরা ডিএমকে বলেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। এবং যখন এই আন্দোলন চলছে তখন এমন কিছু তথ্য আমরা পেয়েছি যেটা আপনাদের সঙ্গে আমাদের দলের অনুমোদন ক্রমে আপনাদের সঙ্গে শেয়ার না করলেই না। এই শিল্পপতিরা যারা আছে তারা শুধু নদী দখল করছে তা না, আসানসোল পৌর নিগম অন্তত 11টা এরকম ফ্যাক্টরি আছে যেটা জামুরিয়া এবং মঙ্গলপুরে, সেগুলো তারা সার্ভে করেছিল এবং সেখানে সার্ভেতে পেয়েছে তারা যে বিভিন্ন ফ্যাক্টরি, তারা কেউ 2000 স্কোয়ার ফিট, কেউ 2 লক্ষ স্কোয়ার ফিট, কেউ 50,000 স্কোয়ার ফিট, কেউ 60,000 স্কোয়ার ফিট ইললিগাল ইনক্রোচমেন্ট করে বসে আছে। আমি সে লিস্ট তাদেরকে আপনাদের সামনে পড়ে দিচ্ছি। যেমন স্যামসেল পাওয়ার লিমিটেড, মঙ্গলপুর রানীগঞ্জ, এরা আরসিসি বিল্ডিং 57,492 স্কোয়ার ফিট এবং স্ট্রাকচারাল সেট 2,61,583 স্কোয়ার ফিট করে আছে, ইনকোর্স করে বসে আছে। এবং এদের বিরুদ্ধে কর্পোরেশন পুরো হিয়ারিং করার পর 7/12/2023-এ বাইট মেমো নাম্বার 2303 ডিমোলিশন অর্ডার করে রেখেছে, যেটা আপনি ভেঙে দিন। 6 মাস, মানে 2023 সালে ডিসেম্বর মাসে। ঠিক একইভাবে মানভূম ইস্পাত প্রাইভেট লিমিটেড মঙ্গলপুর, ক্লাস্টার স্পঞ্জ লিমিটেড জামুরিয়া, বিকে মোটরস চাঁদা, বাবা ইস্পাত প্রাইভেট লিমিটেড মঙ্গলপুর, গেনওয়েল কেমিসেলস প্রাইভেট লিমিটেড এডিডিএ ইন্ডাস্ট্রিয়াল টাউন এখানে, আরএআইসি ইন্টিগ্রেটেড স্পঞ্জ অ্যান্ড পাওয়ার জামুরিয়া ইকরা জামুরিয়া, মেসার্স গগন ফেরোটেক জামুরিয়া, শিবম ধাতু উদ্যোগ জামুরিয়া, মান স্টিল পাওয়ার জামুরিয়া, জয় বালাজি ইন্ডাস্ট্রি মঙ্গলপুর রানীগঞ্জ। এই 11টা আমরা পেয়েছি এবং সবটা দেখে আমরা যেটা বুঝতে পারছি যে এবং সবটারই ডিমোলিশন অর্ডার হয়েছে, এই কর্পোরেশনে ডিমোলিশন অর্ডার করেছে, 2023 সালেই ডিমোলিশন অর্ডার করেছে। আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে কেউ বাড়ি করতে গিয়ে যদি 5-10 স্কোয়ার ফিট, 50 স্কোয়ার ফিট, 100 স্কোয়ার ফিট যদি ইলিগাল কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কর্পোরেশন সবাই পৌঁছে যাচ্ছে, এটা করতে হবে, ওটা করতে হবে, এই ভাঙতে হবে, ওই ভাঙতে হবে, বড় বড় জেসিবি নিয়ে পৌঁছে যাচ্ছে। কিন্তু এই যে শিল্পপতিরা যারা হাজার হাজার স্কোয়ার ফিট ইনকোর্স করে বসে আছে, যেটা প্রমাণ অলরেডি হয়ে গেছে, এই কর্পোরেশনে ডিমোলিশন অর্ডার করেছে, তাদের এই ইললিগাল কনস্ট্রাকশন কেন ভাঙা হচ্ছে না? এবং যদি কর্পোরেশন সিদ্ধান্ত নিয়ে থাকে আমরা ভাঙবো না, আমরা ফাইন নিয়ে রেগুলাইজ করব, তবুও এই যে 11টা ফ্যাক্টরি যা ইনকোর্স করে রেখেছে, এটাতে 1000 স্কোয়ার ফিট এখন কর্পোরেশন আগে ফাইন করতো আমার সময়, সেটাও যদি করা হয় তো তাহলে অন্তত 500 কোটি টাকা আসবে। এই 500 কোটি টাকা যেটা কর্পোরেশনে আসা উচিত ছিল, সেটা কার পকেটে গেল? কেন এই 500 কোটি টাকা কর্পোরেশন আদায় করছে না বা কেন ভাঙছে না? তার মানে ডাল মে কুচ কালা হয়। এবং এটা দায়িত্ব কার? কর্পোরেশনের যে কমিশনার, তার দায়িত্ব হলো এগুলো এক্সিকিউট করা। কর্পোরেশনের কমিশনার কেন এটা ভাঙছে না?
এবং এটা যদি না ভাঙে, এই বড় বড় শিল্পপতিরা বেআইনি কাজ করে রেখেছে, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নিতে পারে, তাহলে গরিব লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কী অধিকার আছে পৌর নিগমের, সেটা আমরা আপনাদের মাধ্যমে পৌর নিগমের কাছে জানতে চাইছি। এবং আমরা দাবি করছি যে ইমিডিয়েটলি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন কমিশনার যদি ক্লিন হ্যান্ডে আছেন, যদি তৃণমূল কেউ, কংগ্রেসের কেউ এর সঙ্গে যুক্ত না আছে, যদি কর্পোরেশনে কেউ এই অসাধু কাজের সঙ্গে যুক্ত না আছে, তাহলে ইমিডিয়েটলি এটা ভাঙা হোক। আর যদি তারা সিদ্ধান্ত নেয় যে না, ভাঙবো না, আমরা ফ্যাক্টরি ভাঙতে চাইছি না, আমরা রেগুলাইজ করতে চাইছি, তাহলেও এটা 1000 স্কোয়ার ফিটে চলবে না। 1000 স্কোয়ার ফিট রেসিডেন্সিয়াল ফাইন, এটা মিনিমাম, যেটা ব্যবসা করছে মিনিমাম 3000 স্কোয়ার ফিট এটা হয়, এবং 1000 কোটি টাকা কর্পোরেশন আসবে। 1000 কোটি টাকা যদি কর্পোরেশন আসে, তাহলে এক একটা ওয়ার্ডে 10 কোটি টাকা পাবে, এক একটা ওয়ার্ডে 10 কোটি টাকা ডেভেলপমেন্ট করা যাবে, যেটা এখন করতে পারছে না। পুরো আসানসোলকে সাজানো, আসানসোল একদম মানে কি বলবো, একদম নিস্তব্ধ হয়ে গেছে, সেটা আবার আসানসোল ফুটে উঠবে। তো এটা এত সুযোগ থাকা সত্ত্বেও কর্পোরেশন কেন করছে না? আমাদের মনে সন্দেহ হচ্ছে যে তাহলে কি এদের কাছে আন্ডার দ্য টেবিল কিছু ডিলিং হয়ে গেছে। সে কারণে প্রথমে এদের হিয়ারিংটা করা হলো, ভাঙার অর্ডারটা করে দেওয়া হলো, তারপর বলা হলো যে ঠিক আছে ভাঙছি না, আমার ব্যাংক ব্যালেন্সটা যেন ঠিক থাকে সেটা দেখে নাও। এরকম কোনো ঘটনা ঘটেছে কি? আর যদি এই ধরনের ঘটনা না ঘটেছে, তাহলে আপনি ভাঙার ব্যবস্থা করুন। এই অসাধু ব্যবসায়ীরা শুধু সিংহারন নদী ধ্বংস করছে না, শুধু অজয় নদী ধ্বংস করছে না, এরা আমাদের যা পৌর নিগম অঞ্চলে যে আইন, সে আইনকে ভাঙছে, এবং এরা যে কোনো জিনিস ধ্বংস করছে। এবং এই শিল্পপতিদের কাছে, এই অসাধু শিল্পপতিদের কাছে কর্পোরেশন কেন এত অসহায়, কেন কমিশনার এত অসহায়? এবং তাহলে এত মানুষ যারা ট্যাক্স দিচ্ছে, যারা ট্যাক্স দিয়ে সৎভাবে নাগরিক হিসাবে বসবাস করছে, তারা কি ভুল করছে? কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, এটা আমরা আপনাদের মাধ্যমে পৌর নিগমের কাছে জানতে চাইছি। এবং আগামী দিনে যদি আমরা দেখি যে এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হচ্ছে, তাহলে আমাদের জেলাতে যারা আছেন, আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, তারা নিশ্চয়ই এটা বসে চিন্তাভাবনা করবেন, এবং মানুষকে নিয়ে, জনগণকে নিয়ে বড় আন্দোলনে কিন্তু আমাদের দলের তরফ থেকে নামা হবে। এটা আমরা কোনো মতে মেনে নেব না যে কিসি কে আঁখ মে আসু আর কিসি কে আঁখ মে সুরমা, এটা চলতে পারে না। দেখুন, যে তথ্যটা উঠে এসেছে সেটা প্রথম কথা বলে রাখি, ভারতীয় জনতা পার্টি শিল্পের এগেনস্টে নয়, বা উন্নয়ন হোক এই বিষয়টাতে কোনো বাধা সৃষ্টি হোক তার বিপক্ষে ভারতীয় জনতা পার্টি নয়। কিন্তু যে পদ্ধতি অবলম্বন করা হচ্ছে, এবং আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাধ্যমে যে তারাই ইস্যু করেছিল ডেমোলিশনের অর্ডার, আর 1 বছর ধরে তারাই কোনো পদক্ষেপ নেয়নি। যে তথ্য আমাদের হাতে এসছে, মাননীয় প্রাক্তন মেয়র, প্রাক্তন এমএলএ মাননীয় জিতেন্দ্র দা যে বিষয়গুলো উল্লেখ করে রাখলেন, সেই বিষয়ে যে তথ্যগুলো তারাই সার্কুলেট করেছিল, তারাই ডেমোলিশনের অর্ডার পাস করেছিল, অথচ তারাই এখন নিশ্চুপ হয়ে বসে আছে। তার মানে কোথাও না কোথাও তো ডাল মে কুছ কালা হ্যায় দাদা বলছিলেন, আমি বলছি পুরা ডালই কালা হ্যায়। পুরো ডাল যদি কালো না থাকতো, তাহলে 1 বছর পেরিয়ে গেছে, পর্যাপ্ত সময় ছিল কর্পোরেশনের কাছে। কর্পোরেশন এখানের বিভিন্ন রকমের গরিব মানুষের ঘর ভেঙে দিচ্ছে। আমরা দেখলাম কদিন আগে বোলডুজার দাঁড় করিয়ে রেখে মেয়র থেকে শুরু করে বিভিন্ন তাদের যারা পদাধিকারী আছে, তারা দাঁড়িয়ে থেকে সেই কাজগুলো করাচ্ছে। গরিব মানুষের জন্য বুলডোজার আছে ঠিক কথা, কিন্তু যারা শিল্পপতি, তাদের যদি বেনিফিট দিতে হয়, তো তাদের কাছ থেকে আপনি যে অর্থটা পাবেন, সেই এনক্রোচমেন্টের যে অর্থটা আপনি পাবেন, সেটা দিয়ে কর্পোরেশনের ডেভেলপমেন্ট, কর্পোরেশনের এরিয়ার ডেভেলপমেন্ট, আসানসোলের ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করুন। কারণ আমরা জানি তৃণমূল কংগ্রেস মানেই কাটমানি, তৃণমূল কংগ্রেস মানেই তোলাবাজি। আর এই তোলাবাজি আর সিন্ডিকেটের জন্যই তারা অর্ডারটা তাদের চমকানোর জন্য, ভয় দেখানোর জন্য পাস করেছিল। তারা তাদের পর্যাপ্ত পরিমাণের তোলা ওখান থেকে পাচ্ছে, তাই জন্য এখনও অবধি কোনো পদক্ষেপ নিচ্ছে না, এখনও তারা নিশ্চুপ হয়ে বসে রয়েছে। আমরা চাই এর যথাযথ পদক্ষেপ নেওয়া হোক। যদি না নেওয়া হয়েছে, তাহলে যেভাবে আমাদের পরিকল্পনা আছে, আমরা কিন্তু এই বিষয় নিয়ে আর নিশ্চুপ বসে থাকবো না। এই নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে যে লেভেলের আন্দোলনের প্রয়োজন হবে, সেই আন্দোলন আমরা করব। এবং তার সাথে সাথে আরেকটা বিষয় বলে রাখি, প্রচুর লোকাল ছেলে আছে যাদের ওখানে এমপ্লয়মেন্টের কোনো ব্যবস্থা নেই। প্রচুর ছেলে আছে যারা শিক্ষিত ছেলে, তাছাড়াও এমনিও কিছুজন লেবার ক্লাসেরও কাজ করার জন্য যোগ্য ছেলে আছে আমাদের লোকাল। এরা এই কারখানাগুলো
লোকাল কোনো লোককে নিতে চায় না এবং তারা বাইরের লোককে এখানে নেয় এবং পরবর্তীকালে আমরা দেখেছি বড় বড় দুর্ঘটনা ঘটেছে। কে মারা গেছে, কতজন মারা গেছে তাদের কোনো তথ্য নেই, তাদের পরিবারের কোনো ঠিকানা নেই এবং তাদের লাশের কী হয়েছে কোনো তথ্য আদি কারো কাছে নেই। তারা লোকাল ছেলেদের এই কারণেই নিতে চায় না যে কোনো অঘটনা ঘটলে পরে তাদেরকে তাদের দাবি দাবার সম্মুখীন হতে হবে। আমরা এটাও দাবি রাখছি এই শিল্পপতিদের কাছ থেকে, আপনারা এই এলাকায় শিল্প করছেন, আপনারা এই এলাকায় ব্যবসা করে খাচ্ছেন, এখানকার লোকাল ছেলেদের অ্যাটলিস্ট 20% রিক্রুটমেন্ট যাতে লোকাল ছেলেমেয়েরা আমাদের পায় তার ব্যবস্থাও যথাযথ ব্যবস্থা এই শিল্পপতিরা যাতে নেয় এবং কর্পোরেশনের কাছে যে দায়বদ্ধতার ব্যাপার আছে, শুধু নদী এনক্রোচমেন্ট করে যে এই প্লাবিত হচ্ছে, এখানে কাউন্সিলরের ঘর যখন ডুবে যায় তখন কাউন্সিলরের বাড়ির সামনে থেকে যখন একের পর এক গাড়ি ডুবে এই পার থেকে কোথায় চলে যায় ডেড বডি খুঁজে পাওয়া যায়, সেখানে আমরা জানি যে এই কর্পোরেশন সম্পূর্ণরূপে অতিবৃষ্টিতে দূরের কথা, সামান্য বৃষ্টিতেই এরা কুপকাত হয়ে যায়। সুতরাং এই যে নদীর চর ঘিরে বিল্ডিং তৈরি, পার্টি অফিস তৈরি এবং জবরদখল করে তৃণমূলের যে জবরদখলের কারবার চলছে, এর বিরুদ্ধে যদি যথাযথভাবে অর্গানাইজেশনাল ওয়েতে পদক্ষেপ নিতে না পারে তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি এই পদক্ষেপ নেওয়ার জন্য স্বতঃস্ফূর্ত প্রচেষ্টা চালাবে এবং বৃহত্তর আন্দোলনমুখী হবে, এটা আমাদের একদম নির্ধারিত বিষয় আছে।